Hello friends, Assalamu alaikum. How are you? I hope you are well. I am also, I am also well by the grace of Almighty Allah. বন্ধুগণ, আজকে আমি নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আমি চেষ্টা করি যে আমার এই টপিকটা যাতে ছোট হয়, আলোচনাটা যাতে ছোট হয় সেই চেষ্টা করি সবসময়। তো বন্ধুগণ, শুরুতে আমি যে কথা আমি আপনাদেরকে বলি যে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন প্লিজ সকলেই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা বলবেন, আমি সেটা সাদরে গ্রহণ করব। আজকে আমি আলোচনা করব গ্রামারের একটি অংশ নিয়ে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা এবছরে এসেছে পরীক্ষার্থী, তাদের অনেকটা কাজে লাগবে আশা করি। এবং বিভিন্ন কোশ্চেনে যে কোশ্চেনগুলো আসে, বিভিন্ন পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে সেগুলো নিয়ে আমি আলোচনা করব আশা করি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো শুরু করি। তো আজকের এই টপিকটা হচ্ছে টেক কোশ্চেন নিয়ে। টেক কোশ্চেন গ্রামার অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো শুরু করি এইভাবে যে আমরা একটু আস্তে আস্তে বলার চেষ্টা করতেছি যাতে সবারই সুবিধা হয় আর কি, বুঝতে সুবিধা হয় সেজন্য। তো টেক কোশ্চেনটা কি এটা নিয়ে একটু আগে আলোচনা করে নেই। সেটা হলো টেক কোশ্চেন হলো এমন একটি প্রশ্ন যা একটি বিবৃতির স্টেটমেন্ট শেষে যুক্ত করা হয়। টেক কোশ্চেনটা হলো একটি প্রশ্ন। কোশ্চেন মানে তো বুঝিয়ে গেছি আমরা যে টেক কোশ্চেন মানে কোশ্চেনই হবে, এটা যেহেতু কোশ্চেন হবে সেই জন্য টেক কোশ্চেন হলো এমন একটি প্রশ্ন যা একটি বিবৃতির মানে স্টেটমেন্ট শেষে যুক্ত করা হয়। একটা স্টেটমেন্ট শেষ করা হবে, শেষে এটা যুক্ত করা হয়। এটি সাধারণত কথোপকথনে ব্যবহৃত হয় যখন কোনো তথ্য বা বক্তব্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া, যখন কোনো তথ্য বা বক্তব্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া, মতামত জানানো বা শ্রোতার সম্মতি নেওয়া উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্যগুলো থাকলেই কেবল এই টেক কোশ্চেনটা ইউজ করা হয়। তার মানে একটি প্রশ্ন করলাম, সেটা সত্যতা আছে কিনা সেটা, এবং তার মতামত আছে কিনা সেটা, এবং আমি যাকে বলতেছি সেই শ্রোতার সেটা সম্মতি আছে কিনা সেটা নিয়েই মূল আলোচনাটাই হলো টেক কোশ্চেন। এবার আসি টেক কোশ্চেন গঠনের নিয়ম। টেক কোশ্চেন গঠনের নিয়মের মধ্যে এক নম্বরে যেটা আমরা পাই সেটা হচ্ছে যে পজিটিভ স্টেটমেন্ট, যেটা ইতিবাচক বিবৃতি যদি ইতিবাচক থাকে, এই পজিটিভ স্টেটমেন্টে আমাদের টেক কোশ্চেন করতে হবে কীভাবে, সেটা হবে অবশ্যই নেগেটিভ। যদি আমাদের কি হয়, পজিটিভ স্টেটমেন্ট হয়, তাহলে টেক কোশ্চেন হবে নেগেটিভ। যেমন হি ইজ কামিং, সে আসছে, হি ইজ কামিং, সে আসছে। তাহলে এটা কি হবে, যেহেতু এটা কি পজিটিভ স্টেটমেন্ট, তাহলে টেক কোশ্চেনটা হবে নেগেটিভ। ইজেন্ট হি, ইজেন্ট হি, সেটা হবে হি ইজ কামিং, ইজেন্ট হি, সে আসছে, আসছে কি, এটা এইভাবে। এবার নাম্বার 2, বিবৃতি যদি নেতিবাচক হয়, তার মানে নেগেটিভ স্টেটমেন্ট হয়, নেগেটিভ স্টেটমেন্ট হলে টেক কোশ্চেনটা কি হবে, পজিটিভ। টেক কোশ্চেনটা হবে অবশ্যই পজিটিভ। নেগেটিভ স্টেটমেন্ট থাকলে টেক কোশ্চেন হবে পজিটিভ। যেমন শি ইজেন্ট হিয়ার, ইজ শি, শি ইজেন্ট হিয়ার, ইজ শি, সেটা। নাম্বার 3, সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব। সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কি এম, ইজ, আর, ডু, ডাজ, হ্যাজ, হ্যাভ ইত্যাদি অনুযায়ী টেক কোশ্চেন গঠন করতে হবে।
সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব অনুযায়ী টেক কোশ্চেন গঠন করতে হবে। যেমন দে ক্যান সুইম, ক্যান্ট দে, এখানে অক্সিলারি ভার্ব কি আছে? ক্যান। দে ক্যান সুইম, ক্যান যেহেতু অক্সিলারি ভার্ব আছে তাহলে কি হবে? আর এটা হলো পজিটিভ স্টেটমেন্ট, সেখানে কি হবে? নেগেটিভ হবে, ক্যান্ট দে। এই হলো মূল বিষয়, গঠনের নিয়মগুলো আমি আগে আপনাদেরকে বলে নিলাম। তো আশা করি আমি তো অবশ্যই দিচ্ছি, আমি যা বলতেছি সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যাতে আপনাদের সুবিধা হয় সেই হিসেবেই আমার এই ভিডিওটা করা। তো বন্ধুগণ, এবার আসি যে টেক কোশ্চেন ব্যবহারে মূল বাক্যের টোন বা উদ্দেশ্য বোঝানোর জন্য এবং কথোপকথনের মেজাজ রাখার জন্য এগুলো গুরুত্বপূর্ণ। এই টেক কোশ্চেনের বিস্তারিত নিয়ম আমি বলে দিচ্ছি এখন। তো বেশ কয়েকটি নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি এখন বলে দিচ্ছি। যেমন নিয়ম 1, আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। 1 নম্বর নিয়মটা হলো পজিটিভ বাক্যের শেষে নেগেটিভ ট্যাগ বসানো, যেটা একটু আগে আমি বলেছি। পজিটিভ বাক্যের শেষে নেগেটিভ ট্যাগ বসানো। যেমন উদাহরণ, আমি প্রত্যেকটারই 3টি করে উদাহরণ দেব আপনাদের বোঝার স্বার্থে। যেমন নাম্বার 1, শি ইজ এ টিচার, ইজ এন শি, তিনি একজন শিক্ষক, তাই না? এটা। নাম্বার 2, ইউ নো হিম, ডোন্ট ইউ, তুমি তাকে চেনো, তাই না? তুমি তাকে চেনো, তাই না? সেটা ইউ নো হিম, ডোন্ট ইউ। নাম্বার 3, দে হ্যাভ এ কার, হ্যাভেন্ট দে, তাদের একটি গাড়ি আছে, তাই না? এখানে আমি একটু বিস্তারিত বলে যাই। শি ইজ এ টিচার, এখানে অক্সিলারি ভার্ব আছে। যদি অক্সিলারি ভার্ব থাকে সেখানে এই অক্সিলারি ভার্বের সাথে নেগেটিভটা করে নিতে হয়। যেমন শি ইজ এ টিচার, এখানে ইজটা হলো কি? অক্সিলারি ভার্ব। যেমন শি ইজ এ টিচার, ইজ এন শি। তারপর হচ্ছে ইউ নো হিম, এখানে অক্সিলারি ভার্ব নাই। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদের ডু, ডাজ বা ডিড নিয়ে আসতে হবে। যেহেতু এটা ইউ নো হিম, নোটা হলো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স থাকলে অবশ্যই ডু হবে, তার মানে নেগেটিভ হবে ডোন্ট ইউ, ইউ নো হিম, ডোন্ট ইউ। তারপর হচ্ছে 3তে আছে দে হ্যাভ এ কার, এখানে হ্যাভ আছে। হ্যাভ কি? এর আগে আমি একটু আগে বলে দিছি আপনাদের, যদি কি থাকে? অক্সিলারি ভার্ব থাকে, এটা অক্সিলারি ভার্ব, তাহলে কি হবে? হ্যাভেন্ট দে। আশা করি আপনাদের বুঝতে সহজ হলো। একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে হয়ে যাবে। আমি যে লেখাগুলো দিচ্ছি সেগুলোও দেখবেন, তাহলে হয়ে যাবে। নাম্বার 2, এটা যদি নেগেটিভ স্টেটমেন্ট থাকে, মানে বাক্যের শেষে কি হবে? পজিটিভ ট্যাগ হবে। যদি স্টেটমেন্ট নেগেটিভ থাকে তাহলে বাক্যের শেষে পজিটিভ ট্যাগ হবে, যেটা আমি এর আগে আলোচনা করেছি। যেমন উদাহরণ দিচ্ছি আমি, হি ইজেন্ট কামিং, ইজ হি, সে আসছে না, তাই তো? নাম্বার 2, দে ডোন্ট লাইক দিস প্লেস, ডু দে, তারা এই জায়গাটি পছন্দ করে না, তাই তো? সব কিন্তু আমি নেগেটিভ স্টেটমেন্ট দিচ্ছি। নাম্বার 3, শি হ্যাজেন্ট ফিনিশড হার ওয়ার্ক, হ্যাজ শি, সে তার কাজ শেষ করেনি, তাই তো? এই হলো নেগেটিভ স্টেটমেন্ট থেকে টেক করা। তার মানে টেকটা হচ্ছে সবই কি? পজিটিভ। এবারে সেই পরের নিয়ম নাম্বার 3 নিয়মটা হচ্ছে মূল বাক্যে ব্যবহৃত অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি? এর আগে আমি বলছি আপনাদের, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ, ডিড, ক্যান, উইল, শ্যাল ইত্যাদি। এই অনুযায়ী ট্যাগ গঠন করতে হবে। এই অক্সিলারি ভার্ব থাকলে কী করতে হবে সেটা যদিও আমি একটু আলোচনা করছি, তারপরে একটু ভালো মতো বুঝিয়ে দিচ্ছি। যদি এই অক্সিলারি ভার্বগুলো থাকে তাহলে আমাদের এই বাক্যগুলো কীভাবে গঠন করব, ট্যাগটা কীভাবে হবে সেটা আমি বলে দিচ্ছি। নাম্বার 1, দে আর গোয়িং, আরন্ট দে, এই যে আর আছে, দে আর গোয়িং, তারা যাচ্ছে, এই আরটা কি? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব তাহলে কী হবে? অক্সিলারি ভার্বের কী হবে? সেই অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস যেহেতু পজিটিভ স্টেটমেন্ট থাকলে তাহলে কী হবে? নেগেটিভটা হবে এখানে। তাহলে পজিটিভ, দে আর গোয়িং, তারা যাচ্ছে, পজিটিভ, তাহলে ট্যাগটা হবে নেগেটিভ, আরন্ট দে, সেটা। নাম্বার 2, ইউ হ্যাভ ফিনিশড, হ্যাভেন্ট ইউ, তুমি শেষ করেছো, তাই না? হি ক্যান সুইম, ক্যান্ট হি, সে সাঁতার কাটতে পারে, তাই না?
তাহলে এখানে অক্সিলারি ভার্ব যদি থাকে সেই অক্সিলারি ভার্ব হবে, আর অক্সিলারি ভার্বের সাথে যেহেতু পজিটিভ স্টেটমেন্ট এগুলা, তাই পজিটিভ স্টেটমেন্ট তাহলে নেগেটিভ করা লাগে, তো অক্সিলারি ভার্বের সাথে নেগেটিভ নট হবে। তারপরে তার আগে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা এখানে বসবে। এই হলো নাম্বার 3। নাম্বার 4-এ যাচ্ছি। নিয়ম 4 নম্বর নিয়ম, এটা হলো মূল বাক্যে ব্যবহৃত সাবজেক্ট অনুযায়ী টেক কোশ্চেনের সাবজেক্ট হবে। মূল বাক্যে যে ব্যবহৃত সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী টেক কোশ্চেনের সাবজেক্ট হবে। যেমন আই এম ইউর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু। আরেন্ট আই, আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো, যদি আই এম থাকে, আই এম থাকলে অবশ্যই কি হবে, সেটা আরেন্ট আই হবে। এটা যে নিয়মে আসুক না কেন সর্বদাই এই জিনিসটা বুঝবে, এটা আমাদের মনে রাখতে হবে। আই এম থাকলে আরেন্ট আই হবে। তাহলে আই এম ইউর ফ্রেন্ড, আরেন্ট আই, আমি তোমার বন্ধু, তাই না? নাম্বার 2, দে অন দ্য মেস, দে অন দ্য মেস, ডিডেন্ট দে, যেহেতু এখানে দে অন দ্য মেস, দে অন, অন মানে কি, উইন থেকে অন আসছে, অনটা হলো পাস্ট টেন্স, তাহলে এখানে পাস্ট টেন্স বোঝা যাচ্ছে। আর যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, অবশ্যই সেখানে ডু, ডাজ বা ডিড বসাইতে হবে, যেহেতু এখানে পাস্ট টেন্স, পাস্ট টেন্স অবশ্যই ডিড। তাহলে ডিডেন্ট দে, দে অন দ্য মেস, ডিডেন্ট দে, তারা ম্যাচটি জিতেছে, তাই না? শি স্পিক্স ফ্রেঞ্চ, শি স্পিক্স ফ্রেঞ্চ, ডাজেন্ট শি, সেখানে ডাজেন্ট এখানে কেন আসলো এটা বলি। শি, শির পরে কি স্পিক্স, শি এর পরে আমরা জানি সবাই, যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে অ্যাজ বা ইয়ের যোগ হয়, শি যেহেতু আছে এখানে সেই জন্য স্পিক্স হয়ে গেছে ফ্রেন্ডস, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই যে স্পিক্স আছে এখানে অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাদের বুঝতে হবে এখানে ডু, ডাজ বা ডিড হবে, যেহেতু শি স্পিক্স প্রেজেন্ট টেন্স এবং ভার্বের সাথে অ্যাজ বা ইয়ের যোগ আছে, সেই জন্য এখানে ডাজ হবে। ডাজেন্ট শি, শি স্পিক্স ফ্রেঞ্চ, ডাজেন্ট শি, সে ফরাসি বলতে পারে, তাই না? তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো বন্ধুগণ, আবার আমি বলি যে আমার এই ভিডিও যারা দেখতেছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে তৃপ্তি পাবো, যে এত কষ্ট করতেছি, এই কষ্টের তৃপ্তিটা পাবো। আমরা সকলে জানেন একটা ভিডিও তৈরি করা অনেক কঠিন বিষয়, তাকে লেখালেখি করতে হয়, এগুলো রেডি করতে হয়, সেটা আপনারা ভালো মতো জানেন। আমি যেভাবে দিব আপনাদেরকে এডিট করি, খুব কষ্ট করা লাগে, তো একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এবার আসি নাম্বার 5 নিয়ম, রুল নাম্বার 5, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা সবাই জানি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি, আদেশ বা অনুরোধ বোঝাতে, এই যে বাক্যের সাথে যে বাক্যে আদেশ বা অনুরোধ বোঝায় তাকে কি বলে, ইম্পারেটিভ সেন্টেন্স বলে। হ্যাঁ, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনটা কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত উইল ইউ বা ওন্ট ইউ দিয়ে টেক কোশ্চেন করা লাগে। আমরা এটা একেবারে মুখস্থ করে রাখবো যে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে কি করতে হবে, উইল ইউ বা ওন্ট ইউ হবে। একেবারে এটা আমাদের গুলিয়ে ফেলতে হবে, হ্যাঁ, পানির মতো গিলে খেয়ে ফেলতে হবে, যে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে উইল ইউ হবে বা ওন্ট ইউ হবে। এবার আসি উদাহরণে, যেমন ওপেন দ্য ডোর, দরজাটি খুলো, এটা অবশ্যই কি আদেশ, ইম্পারেটিভ সেন্টেন্স, এটা বোঝাই যায়। ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা বুঝবেন আপনারা, যে সেখানে যদি কি থাকবে, আদেশ বা অনুরোধ থাকবে, সেটাই। তাহলে ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, তাহলে কি হবে এখানে, উইল ইউ। তারপর আসি নাম্বার 2, প্লিজ হেল্প মি, ওন্ট ইউ, দয়া করে আমাকে সাহায্য করো, ঠিক আছে, প্লিজ হেল্প মি, ওন্ট ইউ। ডোন্ট বি লেট, উইল ইউ। এখানে উইল ইউ কেন আসলো, ডোন্ট বি লেট, ওই যে নেগেটিভ স্টেটমেন্ট, স্টেটমেন্টটা কি, ডোন্ট বি লেট, দেরি করো না, যেহেতু নেগেটিভ স্টেটমেন্ট সেখানে পজিটিভ হবে, কি হবে, উইল ইউ। আশা করি সকলে বুঝতে পারছেন। এরপর আসি রুল নাম্বার 6, আই এম দিয়ে শুরু হলে আরেন্ট আই টেক কোশ্চেন। এটা আমি আগে আপনাদেরকে বলছি যে এটা খুবই সহজ, যদি আই এম দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই আরেন্ট আই হবে।
তো এর উদাহরণগুলো আমি দিচ্ছি। আই এম রাইট, আরেন্ট আই, আমি সঠিক, তাই না? 2, আই এম ইউর গাইড, আরেন্ট আই, আমি তোমার গাইড, তাই না? আই এম দ্য অনলি ওয়ান, আরেন্ট আই, আমি একমাত্র, তাই না? এই হলো 6 নাম্বার। 7 রুল নাম্বার, লেটস দিয়ে শুরু হলে শ্যাল উই দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে সব সময়। যদি কখনোই লেটস থাকে, লেটস থাকলে নির্দ্বিধায় শ্যাল উই বসাই দিবেন সেখানে ট্যাগ কোশ্চেন করতে। সেখানে উদাহরণটা কি? লেটস গো, শ্যাল উই, চলো যাই, ঠিক আছে? নাম্বার 2, লেটস স্টার্ট দ্য মিটিং, শ্যাল উই, চলো মিটিং শুরু করি, ঠিক আছে? লেটস হ্যাভ সাম ফান, শ্যাল উই, চলো একটু মজা করি, ঠিক আছে? তাহলে লেটস দিয়ে শুরু হলে অবশ্যই কি হবে? শ্যাল উই হবে। এখানে নির্দ্বিধায় শ্যাল উই দিয়ে দিবেন। এরপরে আসি রুল নাম্বার 8। 8 নম্বর নিয়ম আছে, নাথিং, নোবডি, নান, নেভার ইত্যাদি নেতিবাচক শব্দের সব অর্থের শব্দ থাকলে পজিটিভ ট্যাগ হবে। এটা তো বোঝাই যায় যে নাথিংটা কি। আমরা আগেই কিন্তু আলোচনা করেছি যে নেগেটিভ স্টেটমেন্ট থাকলে ট্যাগ হবে পজিটিভ। তাহলে নাথিং, নোবডি, নান, নেভার এগুলো তো অবশ্যই নেগেটিভ স্টেটমেন্ট হবে। তাহলে কি হয়ে যাবে? পজিটিভ ট্যাগ হবে। যেমন উদাহরণ নাম্বার 1, নোবডি নোস, ডু দে, কেউ জানে না, তাই তো? নোবডি নোস, ডু এখানে কেন আসলো? নোবডি নোস এখানে আছে, যেহেতু এখানে কি নাই, অক্সিলারি ভার্ব নাই, সেখানে কিন্তু আমাদের বোঝা গেছে এখানে কি হতে পারে, সেজন্য ডু দে। নাথিং হ্যাপেন্ড, নাথিং হ্যাপেন্ড, ডিড ইট, এখানে ডিড কেন হলো? নাথিং হ্যাপেন্ড, হ্যাপেন্ড দেখছেন, এটা পাস্ট টেন্স, তাহলে অবশ্যই এখানে ডিড, ডিড ইট, কিছু ঘটেনি, তাই তো? নাম্বার 3, হি নেভার স্পিক্স, ডাজ হি, হি নেভার স্পিক্স, এই যে স্পিক্স এখানে কি চলে আসছে? এখানে যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর ভার্ব হলো স্পিক্স, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়েছে, সেখানে অবশ্যই ডাজ হবে। ডাজ হি, সে কখনো কথা বলে না, তাই তো? তাহলে আমরা বুঝতে পারলাম তো, এখানে যদি আমাদের কি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে অবশ্যই ডু, ডিড বা ডাজ হবে। তাহলে এই নেগেটিভ স্টেটমেন্টগুলোতে ট্যাগ হবে অবশ্যই পজিটিভ। এরপরে সে রুল নাম্বার 9, ইউজড টু থাকলে ডিডেন্ট দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হয়। যদি ইউজড টু থাকে একেবারে সবগুলাতে, যত ইউজ টু থাকবে সেখানে আমরা কি দিব? ডিডেন্ট, ডিডেন্ট দিয়ে ট্যাগ কোশ্চেন করে ফেলবো, নির্দ্বিধায় করে ফেলবো। উদাহরণ দেই, হি ইউজড টু প্লে ক্রিকেট, হি ইউজ টু প্লে ক্রিকেট, ডিডেন্ট হি, সে ক্রিকেট খেলতো, তাই না? তাহলে ইউজ টু তো মানে যত তো আছে, তো, তা, তাম, তেন, এগুলা যদি হয় সবসময় এটা বুঝতে হবে এটা আমাদের কি অতীত, ফার্স্ট টেন্স, এটা আমাদের বুঝতে হবে। ইউজ টু থাকলে আমাদের বুঝতে হবে এটা পাস্ট টেন্স, সেজন্য কি হবে? ডিডেন্ট। দে ইউজ টু লিভ হিয়ার, ডিডেন্ট দে, দে ইউজড টু লিভ হিয়ার, ডিডেন্ট দে, তারা এখানে থাকতো, তাই না? নাম্বার 3, শি ইউজ টু বি এ টিচার, ডিডেন্ট শি, শি ইউজড টু বি এ টিচার, ডিডেন্ট শি, তিনি একজন শিক্ষক ছিলেন, তাই না? তাহলে এখান থেকে আমরা বুঝলাম ইউজড টু যদি থাকে অবশ্যই সেখানে কি হবে? ডিডেন্ট দিতে হবে, একেবারে এটা আমাদের ঠুটস্থ করে ফেলতে হবে। এরপরে আসি নাম্বার 10 নাম্বার, মডালস। মডালস আমি আমার একটি এপিসোডে আলোচনা করেছি, সেখানে আপনারা এই মডাল নিয়ে একটু জানতে পারবেন। মডালস কি কি? ক্যান, কুড, শুড, উড, মাস্ট থাকলে সেই মডালস দিয়ে ট্যাগ কোশ্চেন করা হয়। যদি বাকি মডাল থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে একই মডাল ব্যবহৃত হয়, মডালের কোনো চেঞ্জ থাকবে না। মডালগুলো কি কি? ক্যান, কুড, শুড, উড, মাস্ট, এইগুলা। উদাহরণ দিচ্ছি আমি, ইউ ক্যান ডু ইট, কি হবে? ক্যান্ট ইউ, তুমি এটি করতে পারো, তাই না? এটা যেহেতু এখানে কি পজিটিভ স্টেটমেন্ট, সেখানে কিন্তু নেগেটিভ ট্যাগ হচ্ছে। নাম্বার 2, দে শুড গো নাও, কি হবে? শুডন্ট দে, এখানে কেন শুডন্ট হলো? যেহেতু এটা দে শুড গো নাও, তাদের এখন যাওয়া উচিত, এটা পজিটিভ স্টেটমেন্ট, সেজন্য এখানে ট্যাগ হচ্ছে নেগেটিভ, শুডন্ট দে। নাম্বার 3, হি মাস্ট অ্যাটেন্ড দ্য মিটিং,
মাস্ট্যান্ট হি, তাকে মিটিংয়ে থাকতে হবে, তাই না? যেহেতু এটা পজিটিভ স্টেটমেন্ট, সেজন্য ট্যাগটা হবে নেগেটিভ। আমার মনে হয় একটু লম্বা হয়ে যাচ্ছে, যেহেতু একটি এপিসোডে আমি এই সমস্ত ট্যাগ কোশ্চেনটা আলোচনা করতেছি, সেজন্য একটু বড় হবেই, কিছু করার নেই। তো সবাই ধৈর্য সহকারে দেখবেন। আবারও বলছি, যারা আমার এই চ্যানেলে নতুন বা নতুন যারা ভিডিও দেখতেছেন আমার, প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ। তো অনেক কষ্ট করে আমার এই ভিডিওগুলো দেখতেছেন আপনারা, সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এবার আসে রুল নাম্বার 11, 11 নম্বর নিয়মটা কি আছে? দেয়ার ইজ বা আর দিয়ে শুরু হলে ইজেন্ট দেয়ার বা আরেন্ট দেয়ার হবে। যদি দেয়ার ইজ থাকে কি হবে? ইজেন্ট দেয়ার। যদি দেয়ার আর থাকে তাহলে কি হবে? আরেন্ট দেয়ার। এবার উদাহরণ যাই, সেটা হলো দেয়ার ইজ এ প্রবলেম। যেহেতু ইজ আছে কি হবে? ইজেন্ট দেয়ার। আর যেহেতু এটা পজিটিভ স্টেটমেন্ট, দেয়ার ইজ এ প্রবলেম, একটা সমস্যা আছে, যেহেতু পজিটিভ স্টেটমেন্ট সেখানে নেগেটিভ হবে, ইজেন্ট দেয়ার। নাম্বার 2, দেয়ার আর মেনি অপশনস, আরেন্ট দেয়ার। ওই যে আর যেহেতু আছে তাহলে কি হবে? আরেন্ট দেয়ার, পজিটিভ স্টেটমেন্ট। আরেকটা হলো নাম্বার 3, দেয়ার ইজ নো টাইম লেফট। এই যে এখানে দেখেন কি আছে? নো। দেয়ার ইজ নো টাইম লেফট, আর সময় নেই। এখানে কি আছে? নেগেটিভ। যেহেতু নেগেটিভ স্টেটমেন্ট তাহলে কি হয়ে যাবে? একটা হবে কি? পজিটিভ। ইজ দেয়ার, ইজ দেয়ার। যে আমি যে আগেই বলছিলাম যে দেয়ার ইজ থাকলে কি হবে? ইজেন্ট দেয়ার। কিন্তু দেয়ার ইজ নট থাকলে কি হবে? ইজ দেয়ার। আর দেয়ার আর থাকলে কি হবে? আরেন্ট দেয়ার। কিন্তু যদি দেয়ার আর নট থাকে বা নো থাকে তাহলে কি হবে? শুধু আর দেয়ার হবে। এটা যাতে আমাদের মনে থাকে, আমাদের সবসময় মনে রাখতে হবে যে যদি পজিটিভ ট্যাগ হয়, পজিটিভ স্টেটমেন্ট হয়, ট্যাগটা হবে নেগেটিভ। আর নেগেটিভ স্টেটমেন্ট থাকলে ট্যাগটা হবে পজিটিভ। এটা মনে রাখতে হবে আমাদের। নিয়মটা হলো 12 নম্বর নিয়মে যাই এখন আমরা। দিস ইজ বা দ্যাট ইজ দিয়ে শুরু হলে ইজেন্ট ইট দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে। কি হয়? দিস ইজ বা দ্যাট ইজ থাকলে কি হবে? ইজেন্ট দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে। যেমন দিস ইজ ইউর পেন, ইজেন্ট ইট? এটা তোমার কলম, তাই না? দ্যাট ইজ হিজ হাউস, ইজেন্ট ইট? ওটা তার বাড়ি, তাই না? দিস ইজ অ্যামাজিং, ইজেন্ট ইট? এটা অসাধারণ, তাই না? এই হলো 12 নম্বর নিয়ম। 13 নম্বরে যাই, এটা শেষ করব দ্রুত এখন। হ্যাভ টু, হ্যাভ টু থাকলে ডন্ট বা ডাজেন্ট দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে যদি হ্যাভ টু থাকে। তো আমাদের বুঝতে হবে যে সেটা কি। যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কেবল ডাজেন্ট হবে, আর যদি তা না হয় তাহলে অবশ্যই ডন্ট হবে। যেমন হ্যাভ টু থাকলে কি ডন্ট বা ডাজেন্ট হবে। যেমন ইউ হ্যাভ টু গো, ডন্ট ইউ? ইউ হ্যাভ টু গো তাহলে কি হবে? ডন্ট ইউ? তোমার যেতে হবে, তাই না? এরপর আসি 14 নাম্বার। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভেন্ট বা হ্যাজেন্ট দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হয়। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, সেটা যদি কি হয়? পজিটিভ স্টেটমেন্ট থাকে, তাহলে অবশ্যই কি করতে হবে? নেগেটিভ ট্যাগ হবে। যেমন শি হ্যাজ ফিনিশড, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে? যদি হ্যাজ আছে, হ্যাজেন্ট শি। এটা একটু আগে নিয়ম আমরা বলেও দিছি। তাহলে সে শেষ করেছে, তাই না? তাই হলো আমাদের শেষ নিয়মটা। আমি চেষ্টা করতেছি আপনাদের সর্বশেষ আমি যে তখন আলোচনা করলাম সেটার একটা সামারি আপনাদেরকে উপস্থাপন করার জন্য আমি সেটাও আমি দিয়ে দিচ্ছি, যে সকল নিয়মের সারসংক্ষেপ। আমি যতগুলো নিয়ম করলাম সেটা সারসংক্ষেপ আমি আপনাদের এখন দিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। সেটা যদি আপনারা একটু গভীরভাবে মনোনিবেশ করেন, সেটা সুন্দরভাবে একটু চেষ্টা করেন পড়ার জন্য মনোযোগ সহকারে, তাহলে অবশ্যই আজকে ট্যাগ কোশ্চেন নিয়ে আর দ্বিতীয় কোনো আলোচনা থাকবে না আশা করি। যত ধরনের কোশ্চেনই থাকুক না কেন, ট্যাগ কোশ্চেন নিয়ে যেটাই থাকুক সেটার আনসার আপনারা দিতে পারবেন। বিশেষ করে যারা পরীক্ষার্থী আছে, যারা ইংলিশ সেকেন্ড পেপারে ট্যাগ কোশ্চেন যাদের পরীক্ষায় আসে, তারা আমার এই এপিসোডটি যদি দেখেন তাহলে অবশ্যই আমার মনে হয় না যে ট্যাগ কোশ্চেন নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকবে। আপনারা সকল প্রশ্নের উত্তর দিতে পারবেন। সব বন্ধুগণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার বেলা আরেকবার বলি,
যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন। তো ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।